54 বছর পর ভারতের নাগরিকদের জন্য সিকিউরিটি মক ড্রিলের আয়োজন করার নির্দেশ এলো ভারত সরকারের পক্ষ থেকে। কালকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সরাসরি একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে কিছু কিছু রাজ্যের জন্য এই মক ড্রিল বাধ্যতামূলক এবং প্রধানত যুদ্ধের আগে দেশের নাগরিকদের শিক্ষিত করার জন্য, কোট আনকোট শিক্ষিত করার জন্য এই ধরনের পরীক্ষামূলক সিকিউরিটি ড্রিল আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয় সরকারের পক্ষ থেকে। উল্লেখযোগ্য বিষয় কি জানেন, 1971 সালের পর এই প্রথমবার প্রায় 54 বছর পর এই ধরনের সিকিউরিটি ড্রিল, মক ড্রিল করার আয়োজন করার একটা উদ্যোগ ভারত সরকার নিল, যা নিঃসন্দেহে প্রমাণ করে ভারত বড়সড় কিছু ভাবতে চলেছে। শুধুমাত্র অ্যাজাম্পশন করেই এটা বোঝা যায়, হঠাৎ করে নাগরিকদের এই ধরনের টেকনিক, এই ধরনের বিষয়কে আয়ত্ত করার পিছনে আসল কারণটা কি এবং পাকিস্তানকে কার্যত জবাব দেওয়ার, প্রত্যাঘাত দেওয়ার প্রথম পদক্ষেপ হিসাবে এই সিকিউরিটি পারপাসে নাগরিকদের শিক্ষিত করার এই বিষয়টি কিন্তু ভারত সরকার আমাদের সামনে কালকে নিয়ে এলো। 7ই মে রাজ্য জুড়ে, দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এই ধরনের সিকিউরিটি ড্রিল আপনারা দেখতে পাবেন, বিভিন্ন ভিডিও ছবি সামনে আসবে। তবে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, কোন কোন জিনিস আমাদেরকে শেখানো হবে এবং এটা একটি যুদ্ধক্ষেত্রে ঠিক কতটা ইম্পর্টেন্ট। প্রধানত 5 থেকে 6 ধরনের জিনিস এই সিকিউরিটি ড্রিল পারপাস আমাদেরকে শেখানো হবে এবং আপনারা জেনে অবাক হবেন, 1971 সালে শেষবারের জন্য এই ধরনের সিকিউরিটি ড্রিল করা তৎপরতা ভারত সরকারের পক্ষ থেকে দেখানো হয়েছিল। সে সময় ভারত তো যুদ্ধে জিতেই গেছিল, কিন্তু তারপরে ভারত সরকার মনে করছিল কোনো না কোনোভাবে এরিয়াল স্ট্রাইক আসার সম্ভাবনা ভারতবর্ষে আছে এবং শোনা যায় সে সময় তাজমহলকেও একটি গ্রিন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। একাধিক নতুন পদ্ধতি হয়তো আপনারা শিখবেন, জানবেন, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়, এই মুহূর্তে ভারত সরকারের পাশে দাঁড়াতে হবে। আপনি যে দলের রাজনৈতিক সমর্থক হন না কেন, একত্রে দেশের এই সমস্যার সমাধান এবং দেশের এই কঠিন সময়ে প্রত্যাঘাত করার জন্য একজোট হয়ে আমাদের লড়াই করতে হবে, এ কিন্তু মাথায় রাখবেন। 5 থেকে 6টি ধাপ, আমি এক একটা করে ধাপের কথা আপনাদের বলবো এবং বুঝতে পারবেন বিষয়টা যতটা সহজভাবে ভাবছিলেন এখন কিন্তু ব্যাপারটা এতটাও সহজ নেই। ফেলুদার ভাষায় হাইলি সাসপিসিয়াস। অর্থাৎ পরিষ্কারভাবে আমি বলতে চাইছি, আপনারা বোঝার চেষ্টা করুন। সকলের আগে এখানে সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এয়ার রেড সাইরেন। এই এয়ার রেড সাইরেনটা কি? যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হয় তখন একাধিক জায়গায় ইউক্রেন কিন্তু এই ধরনের এয়ার রেড সাইরেন কিন্তু বাজিয়ে সাধারণ নাগরিকদের হুঁশিয়ার করেছিল। এর কারণটা কি, এটা কিভাবে কাজ করে? ধরুন ভারতবর্ষের আকাশে প্রতিপক্ষের কোনো ফাইটার জেট ঢুকে গেল যারা স্ট্রাইক করতে পারে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ভারতের কাছে যে S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম আছে কোনো ক্ষেত্রেই ঢুকতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও চায়না এবং তুরস্ক জানি না পাকিস্তানের হাতে কি তুলে দিয়েছে, যদি কোনো ক্ষেত্রে এই ধরনের ড্রোন বা ফাইটার জেট কোনো ক্ষেত্রে ভারতের সীমানায় ঢুকে যায়, তাহলে কিন্তু এই ধরনের সাইরেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেন সরকার এই ধরনের সাইরেন বাজাতো এবং রাস্তাঘাট সমস্ত খালি হয়ে যেত। এই ধরনের সাইরেন বাজানো মানে আপনাকে মাটির উপরে ভিজিবল কোনো জায়গায় থাকলে হবে না, কোনো না কোনো ঘরে কিন্তু আশ্রয় নিতে হবে। এই সাইরেনের কিন্তু প্রাথমিক কাজ। 2 নম্বর যে বিষয়টা তা হলো ব্ল্যাক আউট মেজার্স। ব্ল্যাক আউট মেজার্স কি জানেন? মানে অন্ধকারে প্রতিপক্ষ কিছু দেখতে পাবে না। 1971 সালে এরকম একটা সময় এসেছিল যখন পাকিস্তান সেনারা ভারতে ঢুকতো কিন্তু কোনো ক্ষেত্রে কিছু খুঁজে পেত না, কারণ পুরো শহরে অন্ধকার করে দেওয়া হতো, লোডশেডিং করে দেওয়া হতো। এই সময় নাগরিকদের শেখানো হয় ভুল করেও কেউ কোনো শব্দ করবেন না, কোনো দেশলাই কাঠি জ্বালাবেন না, এমনকি সমস্ত আলোকে নিভিয়ে রাখতে হবে। আমি একটু সাধারণ ধারণা আপনাদের দিচ্ছি যতটুকু আমি পড়াশোনা করেছি। আপনারা কমেন্টে যদি এর থেকে অনেক বেশি জানেন কমেন্টে জানাতে পারেন। উদ্দেশ্য একটাই, সমস্ত ভারতীয় নাগরিকদের এই সমস্ত বিষয়গুলোকে জানাতে হবে। যদি আমাদের দেশ কোনো বড়সড় পদক্ষেপের দিকে যায় তখন একজোট হয়ে ভারতের পাশে থাকতে হবে, ভারত সরকারের সঙ্গে অন্তত এই কঠিন সময় লড়াই করতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি আছে তা হলো ক্যামোফেজ। অর্থাৎ আপনাদের যে আমাদের দেশের যে প্রধান প্রধান জায়গা সেইগুলোকে টার্গেট করার চেষ্টা করে শত্রুপক্ষরা। এই ক্যামোফেজ টেকনিকটা হলো 1971 সালে ভারতবর্ষ প্রথম ব্যবহার করে।
এমনকি শোনা যায় তাজমহলকেও নাকি গ্রিন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, কারণ ভারত সাসপেক্ট করছিল তাজমহলকে যদি ওরা দেখতে পায় ওর উপরে একটা বোম্বিং করে দেবে। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান যেমন ফুয়েল ডিপোজিটর, যেমন বলেন পেট্রোল পাম্প, বিভিন্ন সৌধ, সমস্ত কিছুকে শত্রুপক্ষের চোখের আড়ালে নিয়ে যাওয়ার পদ্ধতিটাকে বলা হয় ক্যামোফেজ টেকনিক। কিভাবে পুরো বিষয়টি করা হবে তা নিশ্চয়ই সরকারি বিজ্ঞপ্তিতে আমরা ভালোভাবে জানতে পারবো। 4 নম্বর যে বিষয়টি আছে তা হলো ইভাকুয়েশন ড্রিলস। যদি কোনো ক্ষেত্রে কোনো বিপদ আসে, আমাদের একটি জায়গা থেকে সকলকে উদ্ধার করতে হবে, অন্য জায়গায় যেতে হবে, ইভাকুয়েট করতে হবে, জায়গাটিকে খালি করতে হবে, এই সংক্রান্ত একাধিক জিনিস কিন্তু আমরা শিখতে পারবো এই পদ্ধতিতে। 5 নম্বর যে বিষয় হলো পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সকলেরকে পাবলিক অ্যাওয়ার করতে হবে। যদি কোনো না কোনো একটা বিপদের সম্মুখীন আমাদের দেশ পড়ে এবং সত্যি যুদ্ধে আমাদের দেশ যায়, তাহলে সকলকে একসাথে অ্যাওয়ার থাকতে হবে যেন আমরা প্রত্যেকের বিপদে ঝাঁপিয়ে পড়তে পারি, নাগরিক হিসাবে দায়িত্ব পালন করতে পারি এবং দিনের শেষে আমাদের দেশের জন্য, আমাদের দেশের কথা ভেবে একজোট থাকতে পারি। কালকে মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে এই ধরনের নির্দেশিকা এসছে, ডিডি নিউজেও এই ধরনের নির্দেশিকা প্রকাশ করেছে, যেখানে রাজ্যগুলোকে করার নির্দেশ দেওয়া হয়েছে 7ই মে থেকে এই ধরনের সিকিউরিটি মক ড্রিল প্রত্যেকটি রাজ্যে করতে হবে। বিশেষত যারা বর্ডার এরিয়াতে থাকে তাদের জন্য এই ধরনের ড্রিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কালকে আরো একটি জায়গা থেকে নির্দেশিকা এসছে, তা হলো ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে। আপনারা জানেন কিছুদিন আগে পাকিস্তানের ইউটিউব চ্যানেলকে ভারতবর্ষ বন্ধ করে দিয়েছিল, কিন্তু ভারত সরকার মনে করছে এই মুহূর্তে ভারতেরই এমন কিছু চ্যানেল আছে যারা ভারতের অখণ্ডতার বিপক্ষে কথা বলছে। মানে ভারত এমন কিছু কন্টেন্ট তারা তৈরি করছে যা কিন্তু ভারত সরকারের অন্তত যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি যদি তৈরি হয় তা ভারতের বিপক্ষে যেতে পারে। তাদেরকে একটু কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দয়া করে রাজনীতিটা অনেক পরে করা যাবে। যদি কোনো না কোনো সময় দেশ কোনো বড় পদক্ষেপ নেয়, তাহলে সমস্ত ক্ষেত্রে আমাদের উচিত ভারতীয় নাগরিক হয়ে আমাদের দায়িত্ব, সরকারের এই যে মাথাগুলো আছে যারা সামরিক ক্ষেত্র সামলায়, আমি রাজনীতিবিদ বলছি না, আমাদের বিএসএফ এর জওয়ানরা, আমাদের সিকিউরিটি পার্সোনালরা, এদেরকে ভরসা করা। এরা যা সিদ্ধান্ত নেবেন আমরা যেন সেই সিদ্ধান্তকে সমর্থন করি। অন্তত এই ফেজটা কাটার পর আমরা যেন এই সব নিয়ে রাজনীতিটা করি। রাজনীতি যুগের পর যুগ থাকবে, কিন্তু মনে রাখবেন পাকিস্তান যেভাবে আমাদের দেশে ঢুকে 26 জন নিরীহ পর্যটককে হত্যা করেছে, তার প্রত্যাঘাত হয়তো ভারতীয় নাগরিকরাও চাইছে। জাতিসংঘ বলেছে যুদ্ধ নয়, একাধিক দেশ বলেছে আমরা যুদ্ধের পক্ষ নয়, কিন্তু এটা তো বাস্তব। ক্ষতিটা যাদের হয় তারাই একমাত্র বুঝতে পারে সেই ক্ষতির পরিমাণটা ঠিক কতটা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখুন, ইসরায়েল ফিলিস্তাইন যুদ্ধ দেখুন, পৃথিবীতে এমন অনেক নিদর্শন আছে, সেই নিদর্শনের পিছনে কিন্তু কোনো এক পক্ষ প্রথমবার কোনো না কোনো এমন পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপের পর তাদেরই অস্তিত্ব কিন্তু শেষ হয়ে গেছে। প্রত্যেকটি ইতিহাস আপনি যদি ঘাটেন দেখবেন আত্মঘাতী একাধিক সিদ্ধান্তে বহু রাষ্ট্র কিন্তু এই পৃথিবীর মানচিত্র থেকে উবে গেছে। পাকিস্তান যেভাবে আইএসআই কে কাজে লাগিয়ে দিনের পর দিন ভারতের সন্ত্রাসকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তার প্রত্যাঘাত নেওয়ার জন্য অনেক ভারতীয় উদ্গ্রীব হয়ে গেছেন। নিঃসন্দেহে কালকে অমিত শাহর একটি স্টেটমেন্ট আমি দেখছিলাম, যেখানে তিনি বলছিলেন আপনারা যা চান এখন সেটাই হবে। ভারতীয়রা কি চায়? ভারতীয়রা চায় এই 26 জন নিরীহ পর্যটকদের মানে হত্যার বদলা, সেটা যে কোনো ফর্মেই হোক। আমি একদমই বলছি না এখনই যুদ্ধ হবে, কালকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ভারত এবং যুদ্ধে পাকিস্তানকে সম্পূর্ণভাবে দুর্মুষ করে দেবে। সেটা কতটা পসিবল এই মুহূর্তে বসে বলা সম্ভব নয়, কিন্তু এটা ঠিক কোনো না কোনো ছোটখাটো অ্যাকশন হয়তো ভারতীয়রাও দেখতে চায়, কারণ দিনের পর দিন এই ধরনের হত্যালীলা ভারতীয়রা ডিজার্ভ করে না। যেখানে পাকিস্তান আমাদের সঙ্গে কোনো ক্ষেত্রেই একই আসনে বসার যোগ্যই নয়, তারা আমাদের দেশে ঢুকে এই ধরনের নিরীহ হত্যালীলা চালাবে আর আমরা পৃথিবীর চতুর্থ সামরিক শক্তি হয়ে পুরো বিষয়টাকে সহ্য করব, তা কিন্তু হতে পারে না। তবে যাই হোক, এই পুরো বিষয়টায় সরকার যা করবে, আমাদের দেশের সামরিক শক্তি যা করবে, সেনাবাহিনী যা করবে, নৌবাহিনী যা করবে এবং বিএসএফ জওয়ানরা যেভাবে দায়িত্ব নেবে, আমরা কিন্তু সেই সিদ্ধান্তকেই সমর্থন করব এবং তাদের পাশে কিন্তু ভারতবাসী হয়ে থাকব। কালকে সিকিউরিটি ড্রিল নিঃসন্দেহে অনেক বড় একটা বার্তা দেয়। তবে পুরো বিষয়টা ঠিক কোন দিকে যাচ্ছে, অনেক ডেভেলপমেন্ট আসবে, পাকিস্তান কি বলবে আমি আপনাদের জানাবো। আপডেটেড ভিডিও পরবর্তীকালে নিঃসন্দেহে এই টপিকে আসবে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।